হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ লেকচার অফ থার্মোডায়নামিক্স। এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স পড়েছি এবং সেখানে খুব ইম্পর্টেন্ট দুটো স্টেট ফাংশন, ইন্টারনাল এনার্জি আর এনথালপি, সেটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়েছি। অ্যাডিয়াবেটিক প্রসেস সম্বন্ধে ডিটেলসে পড়েছি। এছাড়া দুটো পাথ ফাংশন যেরকম হিট অ্যান্ড ওয়ার্ক, সেটা সম্বন্ধে ডিটেলসে আমরা পড়েছি। এবার এই ক্লাস থেকে আমরা সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্সে যাব এবং সেখানে যে দুটো স্টেট ফাংশন এনট্রপি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। সেটা সম্বন্ধে তার যা নিউমেরিক্যাল রয়েছে সেগুলো সব আমরা কমপ্লিট করব। তো আজকের ক্লাসে আমরা এনট্রপি করব, নেক্সট ক্লাসে আমরা গিভস ফ্রি এনার্জি করব। তাহলে আমাদের থার্মোডায়নামিক্স পার্টটা কমপ্লিট হবে। আর একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে থার্মোকেমিস্ট্রির জন্য। ওকে, তাহলে স্টার্ট করা যাক। আজকে যেটা আমরা বললাম যে এনট্রপি পড়বো, এনট্রপি সম্বন্ধে একটু জেনে নিই। যেরকম ইন্টারনাল এনার্জি সম্বন্ধে জেনেছিলাম, যেরকম আমরা এনথালপি সম্বন্ধে জেনেছিলাম, সেরকম এনট্রপি সম্বন্ধেও আমরা একটু জেনে নিই। এনট্রপিকে আমরা এনট্রপি চেঞ্জকে আমরা ডেল এস দিয়ে রিপ্রেজেন্ট করি, বা এনট্রপিকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এনট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডারনেস অর র্যান্ডমনেস অফ এ সিস্টেম। একটা সিস্টেমের কতটা ডিসঅর্ডার রয়েছে বা কতটা র্যান্ডম, সেটাকে মেজার করে কে? সেটাকে মেজার করে এই স্টেট ফাংশন। ধরো তোমাদের স্কুলে বসে আছো, তখন সবাই অর্ডারে বসে রয়েছে একটা ঘরে, সবাই যে যার বেঞ্চে তার নিজের পজিশনে বসে রয়েছে। হঠাৎ করে যখন ছুটির বেলটা বাজে, সঙ্গে সঙ্গে সবাই আমরা দরজার দিকে ছুটে যাই, বেরোতে চেষ্টা করি, তাই না? তাহলে তখন কি হলো? সিস্টেমটা র্যান্ডম হলো। কতটা র্যান্ডম হলো, কতটা ডিসঅর্ডার্ড হলো, সেইটাকে মেজার করে এই এনট্রপি। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো, বলছে ম্যাথামেটিক্যালি এনট্রপি ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার ইন রিভার্সেবল প্রসেস। একটা পার্টিকুলার টেম্পারেচারে হিট কতটা অ্যাবজর্ব হচ্ছে, সেটাই এনট্রপি চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা এটাকে ম্যাথামেটিক্যালি ডিএস ইকুয়ালস টু ডিকিউ ইন রিভার্সেবল প্রসেস বাই কোন টেম্পারেচারে হচ্ছে, সেটা আমরা এখানে এইভাবে ডিএসকে রিপ্রেজেন্ট করি। এনট্রপি চেঞ্জকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, কতটা হিট অ্যাবজর্ব হচ্ছে ইন রিভার্সেবল প্রসেস অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। এটা নিয়ে আমরা ডিটেলসের পরে আসবো। থার্ড পয়েন্ট বলছে গ্রেটার দ্য ভ্যালু অফ এনট্রপি, গ্রেটার উইল বি দ্য স্পন্টেনিটি অফ দ্য প্রসেস। যত বেশি এনট্রপির ভ্যালু হবে, তত বেশি প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। ওকে, স্পন্টেনিয়াস মানে তোমরা বলছো স্পন্টেনিয়াস হবে, স্বতঃস্ফূর্ত হবে। যত এনট্রপির ভ্যালু বেশি হবে, তত স্পন্টেনিয়াস হবে রিয়াকশন বা কোনো একটা প্রসেস। এনট্রপি চেঞ্জ অফ ইরিভার্সেবল প্রসেস, মনে রেখো, এনট্রপি চেঞ্জ ইরিভার্সেবল প্রসেসের জন্য ডেল এস ইরিভার্সেবল অলওয়েজ গ্রেটার দেন 1। ডেল এস ইরিভার্সেবল, এনট্রপি চেঞ্জ ইরিভার্সেবলের ক্ষেত্রে সবসময় বাড়ে। এটাই সেকেন্ড লয়ের একটা স্টেটমেন্ট, পরে আসবো আরো ডিটেলসে বলবো। আর যদি রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে দেখো, তাহলে ডেল এস ইউনিভার্সের ভ্যালু সবসময় 0 হয়। ইউনিভার্স বলতে মনে আছে সিস্টেম প্লাস সারাউন্ডিংসকে আমরা ইউনিভার্স বলি। ইট ইজ অলসো অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ মানে কি? মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি এবং অ্যাডিটিভ অলসো। ঠিক আছে, যদি একটার S1 হয় আর একটার এনট্রপি S2 হয়, তাহলে টোটাল এনট্রপি S1 প্লাস S2 হবে। যেগুলো এক্সটেন্সিভ সেগুলো অ্যাডিটিভ হবেই, কারণ মাসের উপর তারা ডিপেন্ড করছে। অ্যান্ড এনট্রপি অলসো ইজ এ স্টেট ফাংশন, অর্থাৎ ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে আমরা ডেল কোয়ান্টিটি পাই। মানে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি যদি আমি এনট্রপিকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা ডেল এস পাই, ক্যাপিটাল ডেল এস পাই, এনট্রপি চেঞ্জটা পাই। সাইক্লিক ইন্টিগ্রাল মাস্ট বি 0 হবে, যেহেতু এটা স্টেট ফাংশন। ওকে, ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি ইন্টিগ্রেট করলে আমরা ডেল কোয়ান্টিটি পাই। ক্লিয়ার? এটা হচ্ছে এনট্রপির ক্যারেক্টারিস্টিক। তার মানে এনট্রপি বলতেই প্রথমেই যেটা আমাদের মাথায় আসবে, ডিকিউ রিভার্সেবল বাই টি। এছাড়া তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইট ইজ এ মেজার অফ ডিসঅর্ডারনেস অর র্যান্ডমনেস অফ এ সিস্টেম। যত সিস্টেমের এনট্রপি বাড়বে, তত স্পন্টেনিটি বাড়বে, তত বেশি প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ডেল এস ইউনিভার্স সবসময় গ্রেটার দেন 1 হয়, বা গ্রেটার দেন 0 হয় বলতে পারো, পজিটিভ হয়। আর ফর রিভার্সেবল প্রসেস ইট ইজ ইকুয়াল টু 0, ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু 0। ওকে, চলো, ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর এনট্রপিকে এফেক্ট করতে পারে? ফার্স্ট অফ অল ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেটের রেসপেক্টে যদি আমি বলি, ধরো সবচেয়ে সলিড, লিকুইড আর গ্যাস, তার মধ্যে কার এনট্রপি সবচেয়ে বেশি হবে? অবভিয়াসলি গ্যাসের বেশি হবে,
গ্যাস মলিকুলগুলো অনেক র্যান্ডম মুভ করতে পারে, যত বেশি র্যান্ডমনেস তত বেশি ডিসঅর্ডারনেস, তত বেশি এন্ট্রপির ভ্যালু একটু আগেই বললাম। তাহলে গ্যাসের সবচেয়ে বেশি হবে, কম্পারিজন করো লিকুইডের তার থেকে কম হবে, হবে কিনা? কারণ লিকুইড মলিকুলগুলো আরো ছোট জায়গার মধ্যে চলে এসছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যখন অনেক বেশি থাকবে তখনই আমরা সেটাকে লিকুইড বলি। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি থাকে তাহলে মুভমেন্টটা র্যান্ডম হতে দেবে না, কম হবে গ্যাসের তুলনায়। আর সলিড মলিকুলের ক্ষেত্রে তারা কি একটা কম্প্যাক্ট স্ট্রাকচার, ল্যাটিস স্ট্রাকচারে থাকে, তাদের মধ্যে শুধু ভাইব্রেশনাল মোশনই থাকে, কোনো ট্রান্সলেশনাল মোশন থাকে না, তাহলে তার মধ্যে এন্ট্রপি সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে বেশি কার হবে? ফিজিক্যাল স্টেট অনুযায়ী যদি বলি গ্যাসের সবচেয়ে বেশি হবে, ইজ ভেরি ভেরি গ্রেটার দেন লিকুইড, অ্যান্ড লিকুইড ইজ ভেরি গ্রেটার দেন সলিড। তাহলে সলিড তিনটের ফেজের মধ্যে যদি আমি কম্পারিজন করি, সলিডের সবচেয়ে কম হবে, গ্যাসের সবচেয়ে বেশি হবে। সেকেন্ড হচ্ছে যদি কোনো কেমিক্যাল রিয়াকশন বলে, কেমিক্যাল রিয়াকশনের ডেল এনজি ক্যালকুলেট করা তো আমরা সেই ওয়ার্ক ডান থেকেই দেখেছি। ডেল এনজির ভ্যালু যদি জিরো হয়, ডেল এনজি জিরো হওয়া, গ্রেটার দেন জিরো হওয়া মানে কি? তার মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট সাইডে যখন রিয়াকশনটা যাচ্ছে তখন নাম্বার অফ মোল ইনক্রিজ করছে, ঠিক কি ভুল? নাম্বার অফ মোল ইনক্রিজ করছে। নাম্বার অফ মোল যদি ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ মলিকুলও ইনক্রিজ করবে, নাম্বার অফ মলিকুল ইনক্রিজ করবে। তাহলে নাম্বার অফ মলিকুল যত বাড়বে তত র্যান্ডমনেস বাড়বে, যত র্যান্ডমনেস বাড়বে তত এন্ট্রপি বাড়বে। তার মানে ডেল এনজির গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে ডেল এসও গ্রেটার দেন জিরো হবে। ঠিক একই রকম ভাবে এটা দেখো যে ডেল এনজি যদি লেস দেন জিরো হয়, ডেল এনজি যদি লেস দেন জিরো হয় তার মানে কি প্রোডাক্ট সাইডে গেলে নাম্বার অফ মোল কমছে, প্রোডাক্ট সাইডে গেলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট সাইডে গেলে নাম্বার অফ মোল কমছে। নাম্বার অফ মোল যদি কমে তাহলে নাম্বার অফ মলিকুল কমবে, নাম্বার অফ মলিকুল কমলে র্যান্ডমনেস কমবে সিস্টেমে, তাহলে সেখানে এন্ট্রপির ভ্যালুও কমবে, তাহলে তখন ডেল এস এর ভ্যালুটাও কমবে। ডেল এনজি যদি জিরো হয়, এটা কিন্তু একটু অনেকেই পরে ডাউট নিয়ে আসে, তাই আগে ক্লিয়ার করে নিই। অনেকেই ভাবে ডেল এনজি তাহলে জিরো, তাহলে ডেল এস তখন জিরো হবে, ডেল এস কিন্তু তখন জিরো হবে, এটা কিন্তু না, ডেল এস জিরো হবে না। কেন? ফর এক্সাম্পল দেখো এই দুটো ঠিক আছে, গ্রেটার দেন জিরো বা লেস দেন জিরো, কিন্তু ডেল এনজি যদি জিরো হয় তার মানে নাম্বার অফ মোল ইনক্রিজও করছে না, ডিক্রিজ করছে না, কিন্তু অন্য কোনো কারণে তো এন্ট্রপি চেঞ্জ হতেই পারে। তার বলে এন্ট্রপি চেঞ্জটা জিরো হয়ে যাচ্ছে, শুধু নাম্বার অফ মোল সেম আছে তা বলে নয়। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো কোনো একটা স্টেট চেঞ্জ হয়েছে, ধরো আয়রন সলিড থেকে আয়রন লিকুইডে গেছে, আয়রন সলিড থেকে আয়রন লিকুইডে গেছে। খেয়াল করে দেখো যে আয়রন সলিড থেকে আয়রন লিকুইডে যদি যায় তাহলে এখানে আয়রন, এখানে 1 মোল রয়েছে, এখানে 1 মোল রয়েছে, তাহলে ডেল এনজি তো জিরো আসছে, ডেল এনজি তো জিরো আসছে, কিন্তু সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে কি হবে? সলিড থেকে লিকুইড হলে এন্ট্রপি বাড়বে, তাহলে ডেল এস গ্রেটার দেন জিরো হতে পারে। উল্টোটাও সত্যি, যদি এদিক থেকে এদিকে আসতো, লিকুইড থেকে সলিডে আসতো, ডেল এনজি এক্ষেত্রেও জিরো, কিন্তু ডেল এস এর ভ্যালু লেস দেন জিরো হতো, লিকুইড থেকে সলিডে আসলে এন্ট্রপি কমে যেত। তার মানে ডেল এনজি জিরো হওয়া মানে যে ডেল এস জিরো তা কিন্তু নয়, ডেল এনজি গ্রেটার দেন জিরো হওয়া মানে ডেল এস গ্রেটার দেন জিরো, ডেল এনজি লেস দেন জিরো হওয়া মানে ডেল এস লেস দেন জিরো, বাট ডেল এনজি জিরো হওয়া মানে কিন্তু ইকুয়ালস টু জিরো হওয়া মানে কিন্তু ডেল এস ইকুয়ালস টু জিরো নয়, সেখানে চেঞ্জ হতে পারে এবং ডিপেন্ডিং আপন দ্য রিয়াকশন বা কন্ডিশন কি প্রসেস হচ্ছে তার উপর বেস করে। থার্ড পয়েন্ট হলো টেম্পারেচার। কমন সেন্স থেকে ভাবুন, যত টেম্পারেচার আমরা ইনক্রিজ করব তত কি হবে? মলিকুলের কাইনেটিক এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি যত বাড়বে তত র্যান্ডমনেস বাড়বে, আরো বেশি মুভ করবে, তত র্যান্ডমনেস বাড়বে, তত এন্ট্রপি ইনক্রিজ করবে, তত এন্ট্রপি ইনক্রিজ করবে, ঠিক? আচ্ছা, ফোর্থ পয়েন্ট প্রেশার। কমন সেন্স থেকে ভাবো, প্রেশার যদি আমি ইনক্রিজ করি, প্রেশার যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে? একটা কন্টেনার নিয়ে পিস্টনটাকে ঠেলে নিচে নামাচ্ছি, প্রেশার বাড়াচ্ছি, যদি প্রেশার বাড়াই তাহলে কি হবে? কম্প্রেসড হবে গ্যাস, তাহলে কম ভলিউমটা কমে যাবে, মুভমেন্ট করার জায়গা কমে গেলে র্যান্ডমনেসও কমে যাবে সিস্টেমের। তার মানে যত প্রেশার বাড়াবো তত কি হবে? এন্ট্রপি কমে যাবে। তার মানে এন্ট্রপি চেঞ্জের সাথে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, আর টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার? মিক্সিং, যদি কোনো কিছু মিক্সিং করা,
সলিডের সাথে সলিড, লিকুইডের সাথে লিকুইড, যদি সলিডের সাথে সলিডটাকে মিক্সিং বলে না, কি বলে তোমরা সেমিকন্ডাক্টরে পড়বে, দেখবে বা পড়েছো কিনা জানি না, এটাকে ডোপিং বলে। যাই হোক, সেটা নিয়ে ঢুকছি না আমি। লিকুইডের সাথে লিকুইড বা গ্যাসের সাথে গ্যাস, লিকুইডের সাথে যখনই মিক্সিং হচ্ছে, মিক্সিং যখন হবে তখন কি হবে, কলিশন বাড়বে, কলিশন ইনক্রিজ করবে। মিক্সিং যখনই হবে তখন কলিশন ইনক্রিজ করবে, আর কলিশন যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, এন্ট্রপি ভ্যালু ইনক্রিজ করবে, এন্ট্রপি ভ্যালু ইনক্রিজ করবে। তাহলে এই ফ্যাক্টরগুলো আমাদের দেখে রাখতে হবে যে কোন কোন ফ্যাক্টর এন্ট্রপিকে এফেক্ট করে। ফার্স্ট হলো ফিজিক্যাল স্টেট, বোঝা গেল গ্যাস লিকুইড, গ্যাসের সবচেয়ে বেশি হয়। কেমিক্যালের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেল এনজি গ্রেটার দেন 0 হলে ডেল এস গ্রেটার দেন 0 হবে, ডেল এনজি লেস দেন 0 হলে ডেল এস লেস দেন 0 হবে, কিন্তু ডেল এনজি ইকুয়ালস টু 0 হলে ডেল এস ইকুয়ালস টু 0 নাও হতে পারে। টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, প্রেশারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর মিক্সিং এর সাথেও ডাইরেক্টলি। যত মিক্সিং হবে তত সিস্টেমের র্যান্ডমনেস বাড়বে, তত সমস্ত মিক্সিংই স্পন্টেনিয়াস ইন নেচার, কারণ এন্ট্রপি বাড়ছে, এন্ট্রপি যত যার বেশি সেই প্রসেসটা তত বেশি স্পন্টেনিয়াস, বলেছিলাম পয়েন্ট থেকে। চলো পরের পার্টে যাই, ক্যালকুলেশন অফ এন্ট্রপি। যদিও এর ডেরিভেশন যেটা আমি করে দেখাচ্ছি সেটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট এর ফাইনাল রেজাল্টটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি ডেরিভেশনটা করে দেখাচ্ছি যে এক্সপ্রেশনটা কিভাবে আসে। এন্ট্রপি ক্যালকুলেশনের জন্য আমরা ফার্স্ট ল থেকে স্টার্ট করছি। ফার্স্ট লতে কি আমরা পড়েছিলাম যে ডিইউ ইকুয়ালস টু ডিকিউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ মাইনাস ডিডব্লিউ। ভালো কথা। আমার চাই কি, আমার ম্যাথামেটিক্যালি এন্ট্রপিকে আমরা কিভাবে ডিফাইন করেছি, ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি দরকার। সেটার জন্য আমি কি করছি, প্রথমে করছি না ডিকিউ, এটাকে ডিইউ কি লেখা যায়, এন সিভিএম ডিটি লেখা যায়, ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পিডিভি এখানে লিখতে পারি, ঠিক কি ভুল, প্লাস পিডিভি এখানে লিখতে পারি। এবার বোথ সাইড আমরা যদি টেম্পারেচার দিয়ে ডিভাইড করি তাহলে এটা কি হবে, ডিকিউ বাই টি, এটাকে কি বলবো আমরা, এন সিভিএম ডিটি বাই টি, প্লাস এটাকে আমরা কি বলবো, টি বাই টি ইন্টু ডিভি। ভালো কথা। তাহলে ডিকিউ বাই টি ইকুয়ালস টু এন সিভিএম ডিটি বাই টি প্লাস পি বাই টি কে, পি বাই টি কে পিভি ইকুয়ালস টু এনআরটির ফর্মুলা থেকে, পিভি ইকুয়ালস টু এনআরটির ফর্মুলা থেকে পি বাই টি ইকুয়ালস টু এনআর বাই ভি লিখতে পারি, এনআর বাই ভি লিখতে পারি। তাহলে পি বাই টি এর জায়গায় এনআর বাই ভি লিখতে পারি, ঠিক কি ভুল দেখে নাও, এত অবধি ঠিক আছে। তাহলে এইবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি ফ্রম, এটাকে ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি করলাম, তাহলে কি পাবো, এটা মানে তো ডিএস, তার মানে সেখানে ডেল এস পাবো। এটাকে টি1 থেকে টি2 অবধি, এখানে ভি1 থেকে ভি2 অবধি আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা কি পাবো, এটা কি পাবো আমরা, ডেল এস, এটা কিন্তু সিস্টেমের জন্য আমরা করছি। এটা কি পাবো, এন সিভিএম, এটা তো অনেকবার করেছি, 1/t এর ডেরিভেটিভ কি হয়, ইন্টিগ্রেশন কি হয়, ln t, তাহলে ln t2 মাইনাস ln t1, মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়, তাহলে ln t2 বাই t1 প্লাস nr, এটার ক্ষেত্রে একই, ln v2 বাই v1। এইটা আমাদের একটা এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন, যেটা আমাদের কাজে লাগবে, যেটা তোমাদের মনেও রাখতে হবে এবং আজকের ক্লাসে করতে করতে তোমাদের মনেও থেকে যাবে। এটা গেল কি, এখানে আমরা দেখলাম কি, এন্ট্রপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এন্ট্রপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, দেখো টেম্পারেচারের ভ্যারিয়েশন হচ্ছে, ভলিউমেরও ভ্যারিয়েশন হচ্ছে, বাট টেম্পারেচার আর প্রেশার রিলেটেডও একটা এক্সপ্রেশন আছে, এটা থেকেই আমি সেটাকে কনভার্ট করতে পারি। দেখো এটা মুছে দিচ্ছি আমি, একটুখানি তোমরা বুঝতে পারবে যে আমি এই এক্সপ্রেশনে ভি2 জায়গায় আমি লিখতে পারি ভি2 ইকুয়ালস টু এনআর টি2 বাই পি2, আর ভি1 এর জায়গায় এনআর টি1 বাই পি1, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। তাহলে ডেল এস ইকুয়ালস টু এন সিভিএম এলএন টি2 বাই টি1 প্লাস
nr ln nr p2 by p2 by nr p1 by p1 nr কেটে দাও, তাহলে এটাকে আমি ভেঙে লিখছি ncvm ln t2 by t1 প্লাস এটা কি আছে ln t2 by t1 ইন্টু p1 by p2, তাই তো? তাহলে ইন্টু থাকলে কি হয়, প্লাস হয়ে যায় ln ফাংশনে। আমি সেটাকে আলাদা করে লিখছি nr ln t2 by t1 প্লাস nr ln p1 by p2। এটা বুঝলে কিনা বলো? p1 by p2 এটা বোঝা গেল? এখানে এটাকে করলে কি হয়, t2 by t1 ইন্টু p1 টা উপরে চলে যাবে ইন্টু p1 by p2। তাহলে মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে সেটা কি হয়, অ্যাডিশন ফর্মে লিখতে পারি আমরা, যেহেতু লগারিদম আছে। তাহলে ln t2 by t1 প্লাস nr ln p1 by p2। এবার দেখো এইখানে এই প্রথম দুটো টার্ম থেকে n আর ln t2 by t1 টা কমন নিলে কি পড়ে থাকে, আমি n টা কমন নিলাম, তাহলে এটা এখানে পড়ে থাকবে cvm আর এদিকে পড়ে থাকবে r ln t2 by t1 প্লাস nr ln p1 by p2। আমরা এর আগে জানি cp মাইনাস cv ইকুয়ালস টু r, তাহলে cp ইকুয়ালস টু cv প্লাস r। তাহলে এখানে এই জায়গায় আমি cpm লিখতে পারি, তাহলে n cpm ln t2 by t1 প্লাস nr ln p1 by p2। এটা কার এক্সপ্রেশন হলো? এটাও ডেলেস এর এক্সপ্রেশন হলো, ডেলেস সিস্টেম বলবো আমরা। এটা এই দুটো এক্সপ্রেশন কিন্তু খুব বেশি আমাদের কাছে খুব দরকার পড়বে। এনট্রপি যা রিলেটেড নিউমেরিক্যাল মোটামুটি সব এখান থেকেই আমাদের হয়ে যাবে, বাকি সব কনসেপচুয়াল জিনিস, কিন্তু নিউমেরিক্যাল করতে গেলে আমাদের এই দুটো ফর্মুলাই কাজে লাগবে। ঠিক আছে, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো। আমি আবার বলছি, ডেরিভেশন আমাদের দরকার নেই, কিন্তু আমাদের ফাইনাল রেজাল্টটা এখানে আমরা যেটা পেলাম, এখানে কি পেলাম, এনট্রপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তার মানে মোটামুটি আমরা পড়তে পড়তে যে তিনটে স্টেট ফাংশন এখন অবধি জানলাম, ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি অ্যান্ড এনট্রপি। আমরা কি পড়েছিলাম, ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, পরে সেটা আমরা পড়ে হচ্ছে যে ডেল ইউ ইকুয়ালস টু এনসিভি ডিটি পেয়েছি। এনথ্যালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অলসো, ডিএইচ ইকুয়ালস টু এনসিপি ডিটি পেয়েছি অ্যাডিয়াবেটিক প্রসেস পড়তে গিয়ে, খেয়াল করো আগের ক্লাসগুলো। আর এখানে এনট্রপির ক্ষেত্রে কিন্তু এনট্রপি দেখলাম যে টেম্পারেচার ভলিউমের সাথে বা টেম্পারেচার প্রেশার দুটোর উপরই ডিপেন্ড করে রয়েছে। এনট্রপিকে দুভাবেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে মোটামুটি এক্সপ্রেশন আমাদের কাছে চলে এলো এনট্রপি চেঞ্জ রিলেটেড। এবার দেখো এই এক্সপ্রেশন যদি আমাদের কাছে থাকে, তাহলে বিভিন্ন প্রসেস যদি আমাদের পরীক্ষার সময় দেয়, বিভিন্ন রকম প্রসেস দিল, সেই অনুযায়ী আমরা কি ফর আইসোকোরিক প্রসেস টেলএস এর ভ্যালু কত হবে। যদি আইসোকোরিক প্রসেস হয় তার মানে এখানে কি ডিভি জিরো, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভ জিরো হবে, কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো হবে, ডিভি ইকুয়ালস টু জিরো। ডিভি ইকুয়ালস টু জিরো মানে আমার যে আগের এক্সপ্রেশনটা ছিল, এক্সপ্রেশনটা দেখো ভলিউমের সাথে যে রিলেশন সেটার মধ্যে সিভি রয়েছে, প্রেশারের সাথে যে রিলেশন তার মধ্যে সিপি রয়েছে। ভলিউম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাই না? ভি টু ইকুয়ালস টু ভি ওয়ান, তাহলে এটা ওয়ান, ln 1 জিরো, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, তাহলে শুধু এই পার্টটা পড়ে থাকছে। তাহলে আমাদের এক্সপ্রেশন কি হবে এখানে, ডেল এস সিস্টেম ইকুয়ালস টু n cv ln t2 by t1 অনলি, ওই পার্টটা অফ হয়ে যাবে। ওই পুরোটা যদি মনে রাখো, যে কোনো প্রসেস দিক পারবে। দেখো এইভাবেই করছি আমি, এটা একটা এক্সপ্রেশন গেল। সেকেন্ড, আইসোবারিক প্রসেস যদি হয়, আইসোবারিক প্রসেস মানে কি, ডিপি ইকুয়ালস টু জিরো। ডিপি ইকুয়ালস টু জিরো মানে টেম্পারেচার প্রেশারের রিলেশনটা আমরা নেব, টেম্পারেচার প্রেশারের রিলেশনটা নেব সেকেন্ডটা। প্রেশার কনস্ট্যান্ট, তার মানে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটা জিরো হয়ে যাওয়া মানে এটা পড়ে থাকছে। তার মানে এর ক্ষেত্রে কি হবে, ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এন সিপিএম ln t2 by t1। দেখে না, ফর আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস হলে কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট ডিটি জিরো,
ডিটি যদি 0 হয় তাহলে দুটো এক্সপ্রেশন ভলিউমের টার্মেও লিখতে পারো, প্রেসারের টার্মেও লিখতে পারো। ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এনআর এলএন V2 বাই V1 ও লেখা যায়, অথবা ডেল এস সিস্টেম ইকুয়ালস টু এনআর এলএন P1 বাই P2 ও লেখা যায়। পুরোটা জানলে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে, আলাদা করে দেখানোর কিছু নেই। হ্যাঁ, প্রসেসটা যদি অ্যাডিয়াবেটিক হয়, অ্যাডিয়াবেটিক প্রসেস আবার কি হয়, রিভার্সেবল হতে পারে, ইরিভার্সেবল হতে পারে। যদি ইরিভার্সেবল প্রসেস হয়, ফর ইরিভার্সেবল প্রসেস তাহলে কিন্তু পুরো ফর্মুলাটাই ভ্যালিড থাকবে, ফর ইরিভার্সেবল প্রসেস। বাট ফর রিভার্সেবল প্রসেস ডেল এস সিস্টেমের ভ্যালুটা 0 হয়ে যায়। ফর রিভার্সেবল প্রসেস ডেল এস সিস্টেমের ভ্যালুটা ডেল এস সিস্টেম ইকুয়ালস টু 0। ডেল এস সিস্টেম ইকুয়ালস টু 0 কেন হয়? তোমরা বই পড়তে গেলে দেখবে যে ডেল এস ইকুয়ালস টু ডিকিউ বাই টি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকিউ ইকুয়ালস টু 0, তারপরে ডেল এস সিস্টেম ইকুয়ালস টু 0, এই এক্সপ্লেনেশন দেওয়া আছে। যদি এটা ঠিক হয়, এটা ঠিক এক্সপ্লেনেশন নয়, কিন্তু তোমাদের মতন করে করতে গেলে ওইটুখানি তোমাদের জানা দরকার, তাই ওইটাই আমাদের করতে হবে। কিন্তু ভেতরে যে প্রসেসটা, যদি অ্যাডভান্স আরো জিনিস জানতে চাও তাহলে বলবো যে ডেল এস সিস্টেম ইকুয়ালস টু 0। কেন? ডিকিউ ইকুয়ালস টু 0, অ্যাডিয়াবেটিক প্রসেসে ডিকিউ ইকুয়ালস টু 0, তাহলে যেহেতু ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, ডিকিউ যদি 0 হয় তাহলে ডিএসও 0 হচ্ছে ওদের লজিক অনুযায়ী। তাহলে সেটা রিভার্সেবলের জন্য কেন? ইরিভার্সেবলের জন্য অ্যাপ্লিকেবল হবে। ইরিভার্সেবলের জন্য 0 হওয়া উচিত, কিন্তু ইরিভার্সেবল বলছে পুরো প্রসেসটা দেখো। তার কারণ হচ্ছে, এখানে আসল রিজনটা হচ্ছে যে ডেল এস সিস্টেম রিভার্সেবল প্রসেসের জন্য 0 হয় এই কারণে যে ধরো একটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয়, আমরা কি পড়েছিলাম, ভলিউম বাড়বে আর টেম্পারেচার কমবে। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কি হয়, ভলিউম বাড়ছে, সিস্টেম নিজে ওয়ার্ক করছে, নিজের ইন্টারনাল এনার্জি লস করছে, বাইরে থেকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে হিট নিতে পারছে না, ফলে নিজের ইন্টারনাল এনার্জি কমছে, মানে টেম্পারেচার কমছে, ফলে কুলিং এফেক্ট শো করে। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে পড়েছিলাম, খেয়াল করো। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে যদি কুলিং এফেক্ট হয় তাহলে ভলিউম বাড়লে টেম্পারেচার কমে। এখানে কি হয় যে কেন ডেল এস সিস্টেমটা 0 হয়, ভলিউম বাড়লে তো এন্ট্রপি বাড়ে আর টেম্পারেচার কমলে তো এন্ট্রপি কমে, আর প্রসেসটা যেহেতু রিভার্সেবল দুটো ম্যাগনিটিউড সেম হয়, অর্থাৎ ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার কমার জন্য ততটাই এন্ট্রপি কমে। এই যে পুরো প্রসেসটা দেখো, ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ছে, টেম্পারেচার কমার জন্য ততটাই এন্ট্রপি কমছে, একটা আর একটাকে কম্পেনসেট করে দেয়, তাই ডেল এস সিস্টেমের ভ্যালু 0 হয়। বোঝা গেল? এটাকে ম্যাথামেটিক্যালিও প্রুফ করা যায়, তোমাদের প্রসেসের দরকার নেই। জি অ্যাডভান্সের ক্ষেত্রে দরকার হলে হতে পারে, আমাদের মেন্স বা নিটের জন্য দরকার নেই। তো এত দূর অবধি আমি রাখছি, যখন অ্যাডভান্সের ক্লাস করাবো আমি আলাদা করে, তখন সেখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা ম্যাথামেটিক্যালিও শো করা যায়। তবে মাথায় রেখো যে শুধু ডিকিউ বাই টি, ডিকিউ এর ভ্যালু 0 বলে এটা 0 হচ্ছে তা নয়, ভলিউম বাড়ার জন্য যতটা এন্ট্রপি বাড়ছে, টেম্পারেচার কমার জন্য ততটাই এন্ট্রপি কমছে, একটা আর একটাকে কম্পেনসেট করছে, তাই ডেল এস সিস্টেমের ভ্যালুটা 0 হচ্ছে ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। আর ইরিভার্সেবল হলে পুরো ফর্মুলাটাই অ্যাপ্লিকেবল থাকবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা এনট্রপির এক্সপ্রেশন পড়লাম, পুরো এক্সপ্রেশন পড়লাম। সেখান থেকে যদি এরকম প্রশ্ন দেয়, কোনো আইসোবারিক প্রসেসের জন্য ক্যালকুলেট করতে বলে, কোনো আইসোকোরিক প্রসেসের জন্য বা আইসোথার্মালের জন্য বা অ্যাডিয়াবেটিকের জন্য, তাহলে আমরা সেই অনুযায়ী ক্যালকুলেট করব ফর্মুলা তৈরি করে। নেক্সট, এনট্রপি চেঞ্জ ডিউরিং ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন মানে বুঝি আমরা সলিড থেকে গ্যাস, বা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, বা সলিড থেকে ডাইরেক্ট গ্যাস। তিনটে প্রসেস আমি বলছি। এনট্রপি অফ ফিউশন কখন হয়? যখন সলিড থেকে লিকুইডে যায়, এবার ডেল এস ইকুয়ালস টু আমরা কি জানি? ডেল এস ইকুয়ালস টু কিউ বাই টি। এটা তো রিভার্সেবল প্রসেস, কিউ বাই টি। এবার কিউ বাই টি, এই যে যখন এই ফেজ ট্রানজিশনটা হয়, তখন একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার প্রেসারে হয়। কোন পার্টিকুলার টেম্পারেচারে হচ্ছে সেটা আমরা বলছি। ধরো ফেজ ট্রানজিশন হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, আমি বলছি ওয়াটার সলিড থেকে আইস থেকে লিকুইড ওয়াটারে যাচ্ছে, তাহলে কি হবে? সেটা 0 ডিগ্রিতে যাবে।
টেম্পারেচারটা 0 ডিগ্রি, প্রেশার কত 1 atm, তাহলে প্রেশারটা সেখানে ফিক্সড। আবার যদি ধরো লিকুইড থেকে ভেপারে যাচ্ছে, তাহলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে প্রেশারের ভ্যালু 1 atm, তাহলে প্রেশারটা ফিক্সড। প্রেশার যদি ফিক্সড হয় তাহলে এই পার্টটা প্রেশার কনস্ট্যান্ট। আর কিউপি মানে আমরা কি জানি, ডেল এইচ, অলরেডি আমরা আগে করেছি। কিউপি মানে হচ্ছে ডেল এইচ, আর কিউভি মানে হচ্ছে ডেল ইউ। Heat absorbed by the system at constant pressure is a measure of its enthalpy change, and heat absorbed by the system at constant volume is a measure of its internal energy change. তো সেই অনুযায়ী আমরা এটাকে ডেল এইচ বলতে পারি, ডেল এইচ বাই টি। এবার প্রসেসটা কি ফিউশন, তাহলে ফিউশনের জন্য কতটা এনথালপি চেঞ্জ হচ্ছে, ডেল এইচ ফিউশন বাই টি। তাহলে আমার ওভারঅল ফর্মুলা কি দাঁড়ালো, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ ফিউশন বাই টি। মনে রেখো, পরে আমাদের কাজে লাগবে, কারণ যখন ফেজ ট্রানজিশন হবে তখন এই ফর্মুলা ইউজ হবে। যদি ফেজ ট্রানজিশন না হয় তাহলে অন্য ফর্মুলা ইউজ করতে হবে, যে আগে ফর্মুলাগুলো আমরা করলাম। এন্ট্রপি অফ ভেপারাইজেশন, ভেপারাইজেশন মানে কি, লিকুইড থেকে ভেপারে যাওয়া। লিকুইড থেকে ভেপারে গেলে ভেপারাইজেশন এনথালপি মানে ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ ভেপারাইজেশন বাই টেম্পারেচার হবে, হবে। আর সাবলিমেশন মানে হচ্ছে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাওয়া, তাহলে ডেল এস এর ক্ষেত্রে কি হবে, ডেল এস ইকুয়ালস টু ডেল এইচ সাবলিমেশন ডিভাইডেড বাই টেম্পারেচার। একইভাবে তিনটেই হবে, একটা বুঝে গেলে পরের দুটো নিজেরাই করতে পারবে। তাহলে ফেজ ট্রানজিশনের জন্য এন্ট্রপি চেঞ্জ এরকম হয়, ফেজ ট্রানজিশন না হলে নর্মাল কন্ডিশনে আগে যে ফর্মুলা করেছে আইসোকোরিক, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক প্রসেস যেরকম ভাবে হচ্ছে সেরকম সেই ফর্মুলা আমাদের কাজে লাগে। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিট জিমেন্সে অনেকবার কোশ্চেন করেছে, সেগুলোকে এক জায়গায় আমি নিয়ে এসেছি। দেখো, জিজ্ঞাসা করে যে এন্ট্রপি কার বেশি, গ্রাফাইটের না ডায়মন্ডের, বলো দেখি। ঠিক, গ্রাফাইটের বেশি। কেন বেশি, কারণ গ্রাফাইটে একটা ইলেকট্রন মুভ করে ডিউ টু মুভমেন্ট অফ ওয়ান ইলেকট্রন ইন গ্রাফাইট। রাস্টিং অফ আয়রন, এখানে কি হবে, এন্ট্রপি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এখানে এন্ট্রপি ইনক্রিজ করবে। কারণ কি, এটা একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। অন ডিসোলিউশনে এন্ট্রপি কি হবে, ডিসোলিউশন মানে কি, যখন কোনো সলিড সাবস্টেন্স সেটা অ্যাকুয়াসে কনভার্ট হয়, আয়নে কনভার্ট হয়। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে NH4Cl সলিড, এটা ডিসোলিউশনে গেলে কি হবে, NH4 প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস হবে। তাহলে এই যে প্রসেসটা হলো, এখানে কি হবে, এন্ট্রপি কি হচ্ছে, সলিড থেকে লিকুইডে গেল না, তাহলে এন্ট্রপি কি হবে, ইনক্রিজ করবে। তাহলে সলিড থেকে গেলে ইনক্রিজ করবে। আমি কি ধরনের কোশ্চেন আসে আমি দেখাবো একটু পরে। বলছে Ag প্লাস অন রিয়াকশন উইথ HCl, এন্ট্রপি কি হবে, Ag প্লাস HCl এর সাথে রিয়াকশন কতবার তোমরা করেছো, AgCl সলিড, এটা প্রেসিপিটেট পড়ে, যাবে। সলিড সাবস্টেন্স প্রেসিপিটেশন মানে কি, নাম্বার অফ আয়ন সলিউশনে ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে সিস্টেমের র্যান্ডমনেস কমে যাবে। নাম্বার অফ আয়ন যদি ডিক্রিজ করে যায়, সলিড হয়ে যাচ্ছে তো লিকুইড থেকে সলিডে, তাহলে নাম্বার অফ আয়ন যারা মুভ করছিল তারা লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে চলে আসছে, তার মানে সেখানে এন্ট্রপি র্যান্ডমনেস কমে যাচ্ছে, এন্ট্রপি সেখানে ডিক্রিজ করে যাবে। অন বয়েলিং অফ এগ, হ্যাঁ, বয়েলিং অফ এগ নিয়ে অনেকের থাকে যে এন্ট্রপি কি হবে, সবাই বলবে স্যার বয়েলিং অফ এগে এন্ট্রপি ডিক্রিজ করে যায়, তা না কিন্তু। কারণ তাদের লজিক হচ্ছে এটা যে স্যার বয়েলিং অফ, যখন ডিমকে আমরা বয়েল করছি, প্রথমে তো ডিমের যে ওকটা, কুসুমটা, সেটা তো লিকুইড স্টেটে থাকে, যখন সেটা বয়েল করছি তখন সেটা সলিড হয়ে যাচ্ছে, লিকুইড থেকে সলিড হচ্ছে, তাহলে এন্ট্রপি কমা উচিত। লজিকটা কিন্তু খারাপ নয়, কিন্তু ভেতরে যে প্রসেস, যারা বায়োলজি আছে যাদের, তারা জানো এখানে ডিনেচারেশন অফ প্রোটিন হয়, প্রোটিন মলিকুলের যে বন্ডগুলো সেটা হাই টেম্পারেচারে কি হয়, ব্রেক হয়ে যায়। যদি ব্রেক হয়ে যায় তাহলে নাম্বার অফ মলিকুল আরো বেড়ে যাবে, আর নাম্বার অফ মলিকুল বেড়ে গেলে এন্ট্রপি ইনক্রিজ করে যায়।
Q2 এটাকে বলা হয় ডিন্যাচুরেশন অফ প্রোটিন মলিকুল। অন স্ট্রেচিং রাবার ব্যান্ড এন্ট্রপি কি হবে? যদি রাবার ব্যান্ডকে স্ট্রেচ করো তাহলে মলিকুলগুলো কি হবে, তার ভেতরে অ্যালাইন হবে, অর্ডার সিচুয়েশনে আসবে, তাই না? তাহলে কি হবে, স্ট্রেচ করলে যদি মলিকুল অ্যালাইন হয়ে যায় তাহলে অর্ডার হচ্ছে, অর্ডার যদি হয় তাহলে তার এন্ট্রপি কি হবে, ডিক্রিজ করে যাবে, তার এন্ট্রপি কি হবে, ডিক্রিজ করে যাবে। এইভাবে আমরা জিনিসগুলোকে দেখব। অনেক কিছু হতে পারে, তার মধ্যে এইগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে, সেই জন্য তোমাদের এখানে এক্সপ্লেন করে দিলাম। তারপর কোশ্চেন অ্যান্সার করতে গেলে আরো যদি পাই সেগুলো দেখিয়ে দেবো। তাহলে ওভারঅল আমরা যদি একটা এখানে সাম আপ করি, যা শিখলাম, যে আমাদের কাছে ডেলএস এর ফর্মুলা এটা ছিল, দুটো ইন টার্মস অফ টেম্পারেচার প্রেশার, ইন টার্মস অফ টেম্পারেচার ভলিউম অ্যান্ড টেম্পারেচার প্রেশার। এবার প্রসেস যদি আইসোথার্মাল হয় সেটা রিভার্সেবল ইরিভার্সেবল হতে পারে। এখানে তিনটেই ডেলএস সিস্টেম আমি ক্যালকুলেট করেছিলাম, ডেলএস সারাউন্ডিংস আর ডেলএস টোটাল মানে ডেলএস ইউনিভার্স, তিনটেকেই এখানে আমি রিপ্রেজেন্ট করেছি। যদি রিভার্সেবল হয় আইসোথার্মাল, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে নয় এনআরএলএন V2/V1 অথবা এনআরএলএন P1/P2 লিখতে হবে। আচ্ছা, যেহেতু রিভার্সেবল প্রসেস তাহলে সিস্টেমের যা এন্ট্রপি চেঞ্জ হবে সারাউন্ডিংস এর ঠিক ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন হবে, যাতে ডেল এস ইউনিভার্স কি বলেছিলাম 0 হয় রিভার্সেবল প্রসেসে, আর ইরিভার্সেবলে গ্রেটার দেন 0 হয়। তাহলে এর ইকুয়াল অ্যামাউন্ট মাইনাস এনআরএলএন V2/V1 বা মাইনাস এনআরএলএন P1/P2 অ্যামাউন্ট সারাউন্ডিংস এর চেঞ্জ হবে, আর টোটালটা 0 হবে। তখন সিস্টেম প্লাস সারাউন্ডিংস করলে 0 আসবে। যদি ইরিভার্সেবল হয়, ইরিভার্সেবল হলে কি হবে, নয় এনআরএলএন V2/V1 অথবা এনআরএলএন P1/P2, কিন্তু সেক্ষেত্রে ডেলের সারাউন্ডিংস এর ভ্যালুটা চেঞ্জ হবে, কারণ আমরা যে এক্সপ্রেশনটা করলাম, আমি বারবার ধরে বলেছিলাম, সেটা কি সিস্টেমের জন্য, সিস্টেমের জন্যই তো তুমি আইডিয়াল গ্যাসের এক্সপ্রেশন পুট করতে পারো, সারাউন্ডিংস এর জন্য নয়। তাহলে সারাউন্ডিংস এর ক্ষেত্রে কি হবে, সেই dQ/T, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল, তার মানে ফার্স্ট ল থেকে ভাবো, del U ইকুয়ালস টু dQ প্লাস dW, যেহেতু আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে du টা 0, তাহলে dQ ইকুয়ালস টু মাইনাস dW, সেই জন্য ওই dQ এর জায়গায় মাইনাস dW পুট করা হয়েছে, মাইনাস PdV which is greater than 0। এটা দুটোকে অ্যাড করলে যেটা হবে সেটা ইরিভার্সেবল প্রসেস, যেহেতু গ্রেটার দেন 0 আসবে। আইসোকোরিক যদি হয়, রিভার্সেবল হলে এই ফর্মুলা দেখিয়ে দিয়েছি, সারাউন্ডিংস এর ক্ষেত্রে যা রিভার্সেবল সিস্টেমের জন্য হবে তার অপোজিট ইকুয়াল বাট অপোজিট ইন সাইন হবে সারাউন্ডিংস এ, যাতে 0 আসে। ইরিভার্সেবল এর ক্ষেত্রে এটা ফর্মুলা, ইরিভার্সেবল এর ক্ষেত্রে সারাউন্ডিংস এর ক্ষেত্রে কি হবে, সেই dQ/T, বা dQ/T এর ক্ষেত্রে প্রসেসটা কি আইসোকোরিক, আইসোকোরিক মানে কি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে হচ্ছে ওয়ার্ক 0, dW ইকুয়ালস টু 0, dW ইকুয়ালস টু মাইনাস PdV, তাহলে dV যদি 0 হয় dW 0, তাহলে ফার্স্ট লতে কি পড়ে রয়েছে du ইকুয়ালস টু dQ, তাহলে dQ এর জায়গায় আমি du লিখতে পারি, আর du এর জায়গায় আমি NCV/dt লিখতে পারি, ডিভাইডেড বাই টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস গ্রেটার দেন 0 ডেল এস টোটাল। আইসোবারিকের ক্ষেত্রে রিভার্সেবল এটা এসেছিল, সারাউন্ডিংস এর ক্ষেত্রে ঠিক ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন হবে, যাতে 0 আসে। আইসোবারিক ইরিভার্সেবল হলে এটাই এসেছিল, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, এই আগের ফর্মুলাটাই আমাদের চলে আসবে। অ্যাডিয়াবেটিক রিভার্সেবল হলে সিস্টেমের 0, সারাউন্ডিংস 0, ওভারঅল 0, আর ইরিভার্সেবল যদি হয় তাহলে পুরো ফর্মুলাটা। আর যেহেতু কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না সারাউন্ডিংস এর সাথে ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে সারাউন্ডিংস এ কোনো এন্ট্রপি চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সারাউন্ডিংস থেকে কোনো হিট নিতেও পারছে না, সারাউন্ডিংস এ কোনো হিট দিতেও পারছে না, তাহলে সিস্টেমের জন্য সারাউন্ডিংস এর কোনো হিটের চেঞ্জ আসছে না, তাহলে তার এন্ট্রপিরও কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে না, তাহলে গ্রেটার দেন 0, এইটা ইকুয়ালস টু 0 হবে, সারাউন্ডিংস এটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে ওভারঅল 0 প্লাস সামথিং আছে, গ্রেটার দেন 0 আসবে। তাহলে ওভারঅল আমরা এইটা পেলাম ডেলের সিস্টেম, ডেলের সারাউন্ডিংস আর ডেলের টোটালের জন্য। এই দুটো জিনিস একটু মনে রেখো এখানে, যদি সারাউন্ডিংস দিয়ে কখনো কোনো কোশ্চেন করে তাহলে যেন কনসেপ্টটা ঠিক থাকে, কনসেপ্ট যদি ঠিক থাকে তোমরা নিজেরাই বসিয়ে প্রবলেম সলভ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স করি, করে নিয়ে তারপর আমি নিউমেরিক্যালে যাচ্ছি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কি বলছে দেখো, বলছে খুব ছোট স্টেটমেন্ট, বলছে এন্ট্রপি অফ ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজিং, তার মানে ডেল এস টোটাল বা ডেল এস ইউনিভার্স অলওয়েজ গ্রেটার দেন 0।
and all naturally occurring spontaneous processes are irreversible in nature. ন্যাচারালি অকারিং যে প্রসেসগুলো হচ্ছে সেগুলো ইরিভার্সেবল হয়, কারণ তার জন্য এন্ট্রপি সিস্টেমের চেঞ্জ হচ্ছে। সমস্ত আগেও ফার্স্ট ল পড়াতে গিয়ে বলেছিলাম অল ন্যাচারালি অকারিং প্রসেসেস আর ইরিভার্সেবল ইন নেচার। ইরিভার্সেবল যদি হয়, ধরো পাহাড়ের চূড়ো থেকে জল সমুদ্রে এসে মিশছে, এই পুরো প্রসেসটা কি একটা ইরিভার্সেবল প্রসেস, একটা ন্যাচারালি অকারিং প্রসেস, একটা স্পন্টেনিয়াস প্রসেস। কেন মিশছে? যাতে ওখান থেকে সমুদ্রে এসে মিশলে ওয়াটার মলিকিউলগুলো আরো বেশি স্পেস পাচ্ছে নিজেকে মুভ করানোর, তার মানে আরো বেশি এন্ট্রপি সে অ্যাটেন্ড করতে চাইছে। তাহলে সমস্ত মলিকুল, তাকে আরো এক্সাম্পল দেওয়া যায়, হাই প্রেশার থেকে গ্যাস লো প্রেশারের দিকে স্পন্টেনিয়াসলি মুভ করে। কেন করে? লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে তখন আমাদের এয়ার পাম্প ইউজ করতে হয়। যদি ওপর থেকে জল নিচে নামে, নিচে থেকে জল ওপরে তুলতে গেলে আমাদের কি করতে হয়? সেখানে পাম্প ইউজ করতে হয়, তাই না? তাহলে সেটা স্পন্টেনিয়াস থাকে না, এক্সটার্নাল এজেন্সির হেল্প নিতে হচ্ছে আমাদের উল্টোটা করার জন্য। তাহলে এটা একটা থার্মোডাইনামিক সেন্সে এই প্রসেসগুলো সবই কি ইরিভার্সেবল। ইরিভার্সেবল যদি রিভার্স করতে হয় আমাদের এক্সটার্নাল এজেন্সির হেল্প নিতে হবে। তা বলে এটা না যে রিভার্স করা যাবে না, করা যাবে এক্সটার্নাল এজেন্সির হেল্প নিয়ে, পাম্পের হেল্প নিয়ে বা অন্য কোনো ইঞ্জিনের হেল্প নিয়ে। তাহলে সেটা স্পন্টেনিয়াস আর থাকছে না তখন, তাই না? তাহলে যেটা অল ন্যাচারালি অকারিং প্রসেসেস আর স্পন্টেনিয়াস ইন নেচার বা ইরিভার্সেবল ইন নেচার। তার মানে সেখানে কি হচ্ছে? সেখানে ক্রমাগত সিস্টেমের এন্ট্রপি, একটা সিস্টেম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তখনই যায় যেখানে গেলে তার এন্ট্রপি বাড়ে। এক কাপ গরম চা রেখে দিলে স্পন্টেনিয়াসলি ঠান্ডা হয়ে যায় কেন? বা রুম টেম্পারেচারে চলে আসে কেন? ভেবে দেখেছো কখনো? যে ওই এক কাপ চায়ের মধ্যে হিট এনার্জিটা কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে। ওই এনার্জিটা যদি ওই মলিকিউলগুলো বাইরে যেতে পারে, তাহলে সারাউন্ডিংসে গেলে সে অনেকটা মুভ করার জায়গা পাবে। আর যত বেশি মুভ করার জায়গা পাবে, তত বেশি র‍্যান্ডম হতে পারবে। যত বেশি র‍্যান্ডম হবে, তত বেশি এন্ট্রপি হবে, তত বেশি স্পন্টেনিয়াস হবে। ওইজন্য স্পন্টেনিয়াসলি তারা বেশি ভলিউমের জায়গায় ছড়িয়ে পড়ছে, যাতে সেখানে র‍্যান্ডমনেস তারা বাড়াতে পারে। তাহলে একটা প্রসেস স্পন্টেনিয়াস তখনই হবে যেখানে গেলে তার এন্ট্রপি বাড়ছে। ক্লিয়ার? তাহলে ডেল এস ইউনিভার্স গ্রেটার দেন 0। এখানে একটা জিনিস একটু বোঝার জন্য আমি করেছি, এটা তোমাদের পরীক্ষার জন্য না করলে হবে, যে ফর ইরিভার্সেবল প্রসেস এন্ট্রপি বাড়ছে, আর ফর রিভার্সেবল প্রসেস ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু 0 ফর রিভার্সেবল প্রসেস, আর ইরিভার্সেবলের জন্য গ্রেটার দেন 0। ইরিভার্সেবলের জন্য সবসময় বাড়ছে, কিন্তু রিভার্সেবলের জন্য সবসময় 0 হচ্ছে। একটু আগেই বলছিলাম রিভার্সেবল প্রসেসের জন্য কি হয়, যে সিস্টেমের যতটা চেঞ্জ হয় সারাউন্ডিংসে ততটাই চেঞ্জ হয়, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, ফলে ডেল এস ইউনিভার্সটা 0 আসছিল। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে দেখো যে কেন গ্রেটার দেন 0 আসছে, সেটা একটু এক্সপ্লেন করি, ভালো লাগবে, নাহলে ইন্টারেস্ট পাবে না। ধরো আমি একটা সিস্টেম, আমি একটা কনসিডার করলাম যে কনসিডার কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ রিলিজড বাই দ্য সিস্টেম কিউ অ্যামাউন্ট অফ হিট সারাউন্ডিংসকে রিলিজ করছে। তাহলে সিস্টেমের কিউ অ্যামাউন্ট অফ হিট কমছে, সারাউন্ডিংসে কিউ অ্যামাউন্ট অফ হিট বাড়ছে, একটুখানি ঠিক। আচ্ছা, আমি ধরলাম টেম্পারেচার অফ দ্য সিস্টেম T1, টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস T2। তাহলে বলো তো T1 আর T2-র মধ্যে কে বড়? T1 আর T2-র মধ্যে কে বড়? সিস্টেম হিট ছেড়েছে, তার মানে সিস্টেমের হিট বেশি ছিল। সিস্টেমের যদি হিট বেশি থাকে, তাহলে তার রেসপেক্টিভ টেম্পারেচারও বেশি হবে, ঠিক কি ভুল? সিস্টেম আমি কনসিডার যেটা করেছি, কনসিডার কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ রিলিজড বাই দ্য সিস্টেম কিউ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করেছে, তার মানে সিস্টেমের কাছে হিট বেশি ছিল। তাহলে সিস্টেমের কাছে হিট যদি বেশি থাকে, তাহলে তার রেসপেক্টিভ টেম্পারেচারও তার কাছে বেশি রয়েছে সারাউন্ডিংসের থেকে। তাহলে T1 আর T2, যদি T1 সিস্টেমের হয় টেম্পারেচার, সারাউন্ডিংসের যদি T2 হয়, তাহলে আমি বলতে পারি ইয়ার T1 গ্রেটার দেন T2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে টেম্পারেচার অফ দ্য সিস্টেম যদি T1 হয়, তাহলে ডেলের সিস্টেম কত? নর্মালি হওয়া উচিত কিউ অ্যামাউন্ট অফ হিট রিলিজ করেছে, তাহলে মাইনাস কিউ বাই কোন টেম্পারেচারে করেছে? T1 টেম্পারেচারে করেছে। ভালো কথা। সারাউন্ডিংস এর কত? টেম্পারেচার T2। এ কিউ অ্যামাউন্ট অফ হিট সিস্টেম যদি রিলিজ করে, সারাউন্ডিংস সেটা কিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে। তাহলে অ্যাবজর্ব করলে কি হয়? প্লাস হয়। প্লাস কিউ ডিভাইডেড বাই কোন টেম্পারেচারে করেছে? T2 টেম্পারেচারে করেছে। তাহলে সিস্টেমের পেলাম, সারাউন্ডিংসে পেলাম, দুটোকে অ্যাড করলে ইউনিভার্সাল পাবো। তাহলে ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু মাইনাস কিউ বাই T1 সিস্টেমের প্লাস কিউ বাই T2 সারাউন্ডিংসে। কিউটা কমন নিয়ে না, তাহলে 1/T2 মাইনাস 1/T1। এইবার ভাবো যে কোনটা বেশি ছিল? T1টা বেশি ছিল। তাহলে T1 যদি বড় হয়,
থার্ড ব্র্যাকেটের মধ্যে কোয়ান্টিটি দেখো, T1 যদি বড় হয় তাহলে 1/T1 ছোট, T1 যদি বড় হয় তাহলে 1/T1 ছোট, তাহলে এটা যদি ছোট হয় তাহলে ব্র্যাকেটের কোয়ান্টিটিটা পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে ডেল এস ইউনিভার্স পজিটিভ দাঁড়াচ্ছে, পজিটিভ মানে গ্রেটার দেন 0। তাহলে ইরিভার্সিবল প্রসেসে এই কারণে ইরিভার্সিবল প্রসেসে ডেল এস ইউনিভার্সের ভ্যালুটা গ্রেটার দেন 0 আসছে। আর যদি সেটা রিভার্সেবল হয় তাহলে ডেল এস সিস্টেম ইকুয়ালস টু মাইনাস অফ ডেল এস সারাউন্ডিংস, সো ডেল এস ইউনিভার্সটা ইকুয়ালস টু 0 আসছে। তুমি বলো কি করে হচ্ছে স্যার? তার কারণ হচ্ছে যে যেহেতু প্রসেসটা রিভার্সেবল প্রসেস আমরা কি পড়েছিলাম, যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করতে 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 যেতে হবে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা তখন তাহলে মেনটেন করতে হবে। তাহলে সিস্টেমে যদি T1 টেম্পারেচার হয় তাহলে সারাউন্ডিংস এর টেম্পারেচারটাকেও T1 মানে ওই চেঞ্জটা করতে 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 যখন যাবে, টেম্পারেচার চেঞ্জ হলে হবে না, T1ই রাখতে হবে। অল্প অল্প ডিটি অ্যামাউন্ট অফ টেম্পারেচার চেঞ্জ হয়ে 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 T2তে যাবে, কিন্তু সিস্টেম রিয়েলাইজ করতে পারবে না। তাহলে সেটা কি হবে, সেটা T1 এরই সমান হবে। তাহলে এটা মাইনাস Q/T1, সারাউন্ডিংস এর কি হবে প্লাস Q/T1। তাহলে দেখো কেটে গিয়ে 0 চলে আসছে, কারণ এখানে টেম্পারেচার দুটোকে যদি টেম্পারেচার আলাদা হয়ে যায়, প্রসেসটা ইরিভার্সিবল। যদি টেম্পারেচারটাকে ফিক্সড রাখো, আমি আইসোথার্মালের কথা বলছি না, কিন্তু টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে রাখতে বলছি। যে টেম্পারেচার ছিল এমন ভাবে চেঞ্জ করো ডিটি অ্যামাউন্ট করে, তাতে টেম্পারেচারটা যা ছিল যাতে সিস্টেম সেটাই রিয়েলাইজ করে। তাহলে যা টেম্পারেচার সিস্টেমে ছিল সারাউন্ডিংসে সেই টেম্পারেচারই হতে হবে T1, আর এটারও T1, তাহলে সেক্ষেত্রে কেটে গিয়ে 0 হয়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, একবার চোখ বুলিয়ে রাখবে, ইম্পর্টেন্ট আমাদের সেকেন্ড ল, এখান থেকে নিউমেরিক্যাল কিছু আসে না, আসবে যদি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বলো তাহলে এন্ট্রপি চেঞ্জ থেকেই প্রবলেম দেয়, প্রবলেম হয় ওখান থেকে। ঠিক আছে, চলো প্রবলেম কিছু করা যাক। এই যে বলছিলাম কি ধরনের কোশ্চেন আসে, দেখো ফার্স্ট প্রবলেমের থেকে, ডেল এস লেস দেন 0 ফর, দেখো লেস দেন, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, তাহলে লিকুইড থেকে গ্যাসে গেলে এন্ট্রপি বাড়বে, আচ্ছা এখানে কি হচ্ছে, 10 ATM থেকে 1 ATM প্রেসার কমছে, প্রেসার কমলে এন্ট্রপি বাড়ে, ইনভার্সলি প্রপোর্শনাল পড়েছিলাম, খেয়াল করো ইনভার্সলি প্রপোর্শনাল পড়েছিলাম, প্রেসার যত বাড়বে তত ভলিউম কমবে, ভলিউম কমলে মুভ করার জায়গা কমে যাবে, র্যান্ডমনেস কমে যাবে, এন্ট্রপি কমে যাবে। এখানে দেখো, এখানে ডেল এনজি ক্যালকুলেট করো, ডেল এনজি কত, এখানে 2 মাইনাস এখানে সলিড আছে, তাহলে 1 কনসিডার করতে হবে, তাহলে 1, তাহলে গ্রেটার দেন 0, তাহলে ডেল এসও গ্রেটার দেন 0 হবে। তাহলে তিনটে কন্ডিশনে ডেল এস গ্রেটার দেন 0 পাচ্ছি, তাহলে লাস্টটা হতেই হবে। লাস্টটা দেখো টেম্পারেচার এখানে কমছে, তাহলে টেম্পারেচার যদি কমে তাহলে ডেল এসও কমবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে অপশন ডি আমাদের কাছে কারেক্ট। এই টাইপের কোশ্চেন করে ওই ফ্যাক্টর এফেক্টিং থেকে। পরেরটা দেখো, বলছে এনথালপি চেঞ্জ ফর ট্রানজিশন অফ লিকুইড টু স্টিম, মানে ফেজ ট্রানজিশনের কথা বলছে, লিকুইড থেকে স্টিম মানে ভেপারে গেছে 40 কিলোজুল, এনথালপি ফর ট্রানজিশন অ্যাট 400 কেলভিন, ডেল এস। তাহলে ডেল এস এখানে কি হচ্ছে, ডেল এস ভেপারাইজেশন হচ্ছে, ডেল এস প্রসেসটা কি ভেপারাইজেশন, ভেপারাইজেশনে কি ডেল এইচ ভেপারাইজেশন বাই টি, ডেল এইচ ভেপারাইজেশন কত দিয়েছে 40 জুল পার মোল। আচ্ছা এন্ট্রপির ইউনিট ওখানে লেখা হয়নি, এন্ট্রপির ইউনিট জুল পার কেলভিন, কারণ ওপরে হিট আছে নিচে টেম্পারেচার আছে, তাহলে জুল বাই কেলভিন অথবা ক্যালোরি পার কেলভিন এটা হয়, হ্যাঁ, ডিভাইডেড বাই টেম্পারেচার কত দিয়েছে 400, তাহলে 100 জুল, এটা টেম্পারেচার কি ছিল কেলভিন, আর জুল পার মোল এটা হচ্ছে, এটা জুল পার কেলভিন রাখবে, হ্যাঁ, জুল পার কেলভিন। এখানে 1 মোলের জন্য এই 1 মোল লিখলে মোল ইনভার্সটা কেটে যাবে, জুল পার কেলভিন। তাহলে 100 জুল ইকুয়ালস টু কত, 0.1 কিলো জুল পার কেলভিন পার মোল, এখানে পার কেলভিন পার মোল, যেহেতু মোল নেই তাহলে মোলেই অ্যান্সার আসবে, বাট এন্ট্রপি চেঞ্জের ইউনিট জুল পার কেলভিনই থাকে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। বলছে 3 moles of an ideal gas expand reversibly
from a volume of 8 decimeter cube to 80 decimeter cube at 300 Kelvin. টেলএস বার করতে বলেছে। 3 moles of an ideal gas expand reversibly from a volume, এত ভলিউম থেকে এত টেম্পারেচার ফিক্সড। তাহলে টেম্পারেচার যদি ফিক্সড হয় আইসোথার্মাল প্রসেসে টেলএস কি হয়? n CVM ln সরি n CVM ln T2/T1 সেটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস nr ln V2/V1 থাকবে। নাম্বার অফ মোল কত দিয়েছে? 3, আর জুলে বসাই 25/3 ইন্টু 2.3 লগ ভলিউম কি হচ্ছে 80/8 মানে 10 টাইমস লগ 10, এটা 1 মানে এটা কাটছে 25 ইন্টু 2.3 নিয়ার অ্যাবাউট এটা 57 জুল পার কেলভিন আসবে, নিয়ার অ্যাবাউট 56 পয়েন্ট সামথিং আসবে জুল পার কেলভিন আসবে। এইভাবে আমরা বুঝবো, নিউমেরিক্যাল গুলো করবো, খুব সোজা এখানের প্রবলেম, খুব সোজা। আর একটা কোশ্চেন করেছে দেখো এই টাইপের, ডেলএস লেস দেন 0 ফর ডিমেন্সেরও পুরোনো দিকে কিছু কোশ্চেন পাবে, এরকম আছে, দেখতে পারো তোমরা। বলছে ডিসোলিউশন অফ আয়োডিন ইন এ সলভেন্ট। ডিসোলিউশন মানে কি? সলিড থেকে অ্যাকোয়াসে যাওয়া, তাহলে সেখানে কি হয়? এন্ট্রপি বাড়ে, খেয়াল আছে? NH4Cl এক্সাম্পল দিয়ে বলেছিলাম এন্ট্রপি বাড়বে। HCl ইজ অ্যাডেড টু AgNO3। HCl যদি AgNO3 তে হয়, AgCl এর প্রেসিপিটেট পড়বে, AgCl এর প্রেসিপিটেট পড়লে এন্ট্রপি কমবে, তাহলে অপশন বি আমাদের কাছে কারেক্ট। পার্টিশন ইজ রিমুভ টু অ্যালাউ গ্যাস মিক্সিং যদি হয় তাহলে কি হবে? কলিশন বাড়বে। কি পড়েছিলাম? পরের অপশনগুলো দেখিনি। কলিশন বাড়বে, কলিশন বাড়লে কি হবে? র্যান্ডমনেস বাড়বে। অন বয়েলিং অফ এগ, এগকে বয়েল করলে কি হবে? ডিনেচারেশন অফ প্রোটিন হবে, এন্ট্রপি সেখানে ইনক্রিজ করবে, কারণ প্রোটিন মলিকুলের বন্ড ওখানে ব্রেক হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, when 2 moles of an ideal gas CP দেওয়া আছে heated from 300 Kelvin to 600 Kelvin at constant pressure, তাহলে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস হলে কি হবে? প্রেসারের পার্টটা অফ হয়ে যাবে, শুধু এলএস সিস্টেমে আমি কি লিখবো? n CPM ln T2/T1, তাহলে n 2 মোল দিয়েছে, সিপি কত দিয়েছে? 5/2R, ln টেম্পারেচার কত? 300 থেকে 600 এ গেছে, তাহলে 2 টাইমস, তাহলে 2 কাটছে, আমার অ্যান্সার আসবে 5R ln 2। এবার আমি এখানে অপশন দিইনি এই কারণে, জেনারেল প্রবলেমগুলো শেখানোর জন্য। অপশন এরকম যে প্রবলেম থেকে আমি এটা দিয়েছি সেখানে অপশন এই টাইপের 4টে দিয়েছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে অপশনে ডাইরেক্ট ভ্যালু দিতে পারে, সেখানে তুমি এখানে 2.3 ইন্টু লগ 2 করে নেবে। লগ 2 এর ভ্যালু কত? 0.3 ইন্টু 2.3 ইন্টু আর এর ভ্যালু 25/3 বসিয়ে সেটাকে ক্যালকুলেট করবে, ঠিক আছে? পরেরটা দেখো, বলছে ইন প্রিভিয়াস কোশ্চেন, ও আচ্ছা, ইন প্রিভিয়াস কোশ্চেন এই প্রসেস ইজ ক্যারিড আউট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ফাইন্ড ডেল এস। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের এক্সপ্রেশন কি হবে? ডেল এস ইকুয়ালস টু n CVM ln T2/T1। খেয়াল পড়ছে কেন বললাম বলো তো? যখন ভলিউম কনস্ট্যান্ট বলেছে তাহলে আমাদের টেম্পারেচার ভলিউম রিলেশনটা করা উচিত n CV ln T2/T1 প্লাস nr ln V2/V1। তাহলে V2/V1 এর পার্টটা অফ হয়ে গেছে, ভলিউম কনস্ট্যান্ট বলে, তাহলে এটা পড়ে রয়েছে। বলছে যদি এটা হতো কনস্ট্যান্ট ভলিউম, ফাইন্ড ডেল এস, তাহলে ডেল এস এর ভ্যালু কত হতো? এবার এই ফর্মুলায় যদি আমি এখানে সিভি আছে কিন্তু আমার ভ্যালু দেওয়া ছিল সিপির, তাহলে এটাকে চেঞ্জ করি আমি। সিভির জায়গায় আমি কি লিখতে পারি? সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, তাহলে সিভি ইকুয়ালস টু কি লিখবে? সিপি মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর, তাহলে সিপি মাইনাস আর ইকুয়ালস টু সিভি, তাহলে সিপি মাইনাস আর এলএন, এখানে ফাইনাল টেম্পারেচার কত? ডবল হয়েছিল, 2 ছিল, তাহলে এটা সিপিটা কত? 5/2R মাইনাস আর ln 2, তাহলে এটা 3/2R। এখানে আমি নাম্বার অফ মোলের জায়গায় 2 বসাই, তাহলে এটা 3/2R আসছে, 2 কেটে যাচ্ছে, তাহলে 3R ln 2, তাহলে আমার আসবে 3R ln 2। এবার সেই আগের কথাই, যে আমি এক্সপ্রেশন দিয়ে অপশন যেহেতু দিইনি, আমি শুধু প্রসেসটা শেখানোর জন্য প্রবলেমগুলো করাচ্ছি। এবার তোমার ভ্যালু যেরকম দেওয়া থাকবে তুমি বসে ক্যালকুলেট করতে পারো।
আরেকটা দেখো কি বলছে, ইফ 1 mole of an ideal gas CV দেওয়া আছে is expanded isothermally, temperature fixed at 300 Kelvin until its volume is tripled, del S কত বার করতে বলেছে। তাহলে ভলিউমের রিলেশনে del S ইকুয়ালস টু N CVM ln T2 বাই T1, টেম্পারেচার এখানে ফিক্সড বলেছে, তাহলে আমাদের NR ln V2 বাই V1 ই শুধু থাকবে, V2 বাই V1 ই শুধু থাকবে, তাই না? আর তো কিছু নেই, 1 মোল দিয়েছে, আর এর ভ্যালু সিভি তো লাগছে না আমাদের, এক্সপ্যান্ডেড আইসোথার্মালি, ভলিউম ইজ ট্রিপলড, তাহলে এন আর এল এন 3 অ্যান্সার আসা উচিত, V2 বাই V1 ইকুয়ালস টু 3, ভলিউম আর 1 মোল বলেছে, আচ্ছা সরি 1 মোল বলেছে, তাহলে আর এল এন 3 অ্যান্সার, এরম ভাবে হবে। খালি ধরতে হবে, খুব সোজা। 4 নম্বর এখান থেকে কোশ্চেন আসলে পাকা ধরে রাখো। বলছে ইন প্রিভিয়াস কোশ্চেন ইফ এক্সপানশন ইজ ক্যারিড আউট ফ্রিলি, ফ্রি এক্সপানশন হচ্ছে, খেয়াল আছে, এক্সপানশন এগেনস্ট জিরো এক্সটার্নাল প্রেশার, বা ভ্যাকুমি এক্সপানশনটাকে আমরা ফ্রি এক্সপানশন বলি। ফ্রি এক্সপানশনে কি হয়, পি এক্সটার্নাল জিরো, পি এক্সটার্নাল জিরো হলে ডেল এস এর ভ্যালু আলাদা করে কিছু চেঞ্জ হবে? কারণ ডেল এস এন্ট্রপি থেকে একটা স্টেট ফাংশন, সে ফ্রি এক্সপানশন হোক, রিভার্সেবল হোক, ইরিভার্সেবল হোক, তার ভ্যালু একই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এখানেও পি এক্সটার্নাল জিরো হলে হাওয়া মানে কি, এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে, ডাব্লিউ ভ্যালু জিরো, ডাব্লিউ জিরো হচ্ছে কিন্তু ওয়ার্ক ডানের কোনো ভ্যালু থাকছে না, কিন্তু এন্ট্রপি তো চেঞ্জ হতেই পারে। এন্ট্রপি স্টেট ফাংশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস, এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। তো রিভার্সেবলও যা হবে, ইরিভার্সেবলও তাই হবে, ফ্রি এক্সপানশন হলো তাই হবে। তাহলে এই ক্ষেত্রেও ডেল এস এর ভ্যালু আমার একই থাকবে। ভলিউম যদি বাড়ে, ভলিউম যদি ট্রিপল হয়, তাহলে এন্ট্রপিও বাড়বে, প্রসেস যাই হোক না কেন। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, হ্যাঁ। বলছে ডেল এস ফর ফ্রিজিং অফ 10 গ্রাম অফ ওয়াটার, 0 ডিগ্রি 1 atm প্রেশার, 10 গ্রাম অফ ওয়াটার বলেছে, ঠিক আছে, 80 ক্যালোরি, ডেল এইচ ফিউশন 80 ক্যালোরি পার গ্রামের দিয়েছে, তাহলে 1 গ্রামের জন্য 80, তাহলে 10 গ্রামের জন্য কত, 800, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে ডেল এস ইকুয়ালস টু আমি বসাতে পারি ডেল এইচ ফিউশন। ফ্রিজিং বলেছে, হ্যাঁ, ফ্রিজিং মানে কি, লিকুইডকে সলিডে আনা। আমরা সলিড থেকে লিকুইডকে কি বলছিলাম, ফিউশন, সলিড থেকে লিকুইডকে আমরা বলছিলাম ফিউশন, ফিউশন, ঠিক আছে। আর এখানে সলিড থেকে লিকুইডকে, হ্যাঁ, এখানে লিকুইড থেকে সলিডে আসা, এটাকে আমরা কি বলবো, ফ্রিজিং। ফ্রিজিং তার মানে ডেল এইচ ফিউশনের উল্টোটা হচ্ছে, ডেল এইচ ফিউশনের উল্টোটা হচ্ছে, তার মানে ডেল এইচ এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ আসবে। না, আমাদের ফর্মুলায় নেগেটিভ আনতে হবে, একটা মাস মাল্টিপ্লাই করবো বাই টেম্পারেচার মাস। কেন, আগের বার কি করেছিলাম, আগের বার 1 মোলের ক্ষেত্রে করেছিলাম, এখানে 10 গ্রাম বলেছে, তাহলে তুমি এখানে আলাদা করেও করতে পারো যে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি, তাহলে 10 গ্রামের জন্য এত ক্যালোরি, এখানে বা এখানে ডাইরেক্ট বসিয়ে করতে পারো, তাহলে -10 ইন্টু 80 ডিভাইডেড বাই কোন টেম্পারেচারে, 0 ডিগ্রি, মানে 273, -800 বাই 273, আসবে 12.30। এটা ক্যালোরিতে ছিল, তাহলে এটা জুলে যদি করো 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, জুল পার কেলভিন। আর যদি মাইনাস অপশানে না দেওয়া থাকে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, যেটা আসছে সেটাই বসিয়ে দেবে, যে ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালু দেখেই করবে। ওরা হয়তো এই জিনিসটাকে কনসিডারই করেনি। আমি একটু ডেপথে গিয়ে এটা করালাম, কিন্তু হয়তো পরীক্ষার কোশ্চেনে অতটা ডেপথে গিয়ে কোশ্চেনটাই করেনি। তো তুমি দেখলে মাইনাস নেই 4টা অপশনের মধ্যে, তাহলে হবে না, তার কিন্তু না, তখন ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করো। এটা কি বলছে হলো, when 1 mole of an ideal gas is compressed to half or of its initial volume, আচ্ছা কম্প্রেস করা হয়েছে, ভলিউমটা হাফ হয়ে গেছে, ভালো কথা, and simultaneously heated to twice the initial temperature, টেম্পারেচারটাও
ডবল হয়েছে, ভলিউমটা হাফ হয়েছে, ডেল এস ফাইন করতে বলেছে। তাহলে এখানে টেম্পারেচার আর ভলিউম দুটোই চেঞ্জ হচ্ছে, তার মানে পুরো ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে, পুরো ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে। যেরকম যে ভলিউমের আর টেম্পারেচারের রিলেশন এন সিভিএম এলএন T2 বাই T1 প্লাস এন আর এলএন V2 বাই V1। 1 মোল বলেছে, তাহলে এন হচ্ছে 1, সিভিএম কিছু দেয়নি, তাহলে সিভিএম রেখে দিই। টেম্পারেচার ডবল হচ্ছে LN2 প্লাস এটা আর এলএন হাফ, ভলিউম হাফ হচ্ছে, তাহলে হাফ হওয়া মানে কি সিভিএম LN2, আর এটাকে আমি মাইনাস আর LN2 করতে পারি, এটাকে উল্টে দিলে আগে মাইনাস চলে আসে, তাহলে LN2 কমন নিলে সিভিএম মাইনাস সিভিএম মাইনাস আর LN2 অ্যান্সার আসছে। এইভাবে করব, একবার দেখে নাও প্রসেসগুলো কি করছি, আশা করি মাথায় ঢুকছে। খুবই সোজা জিনিস এটা, এন্ট্রপি থেকে কোশ্চেন আসলে ফাটিয়ে দেবে আশা করি। ঠিক আছে, পরে আর একটা কোশ্চেন দেখি। সিমেন্স 25 এর অপশন দিকগুলো দিন, অনেক বড় বড় ছিল, এখানে করার জায়গা কমে যাবে। প্রসেসটা ভালো করে শেখো, হ্যাঁ, এইটা খুব শেখার একটা জায়গা, এই কোশ্চেনটা স্পেশালি বলছে অ্যাট ice at -5 degree Celsius, -5 মানে 268 Kelvin, is heated to become a vapor। বলছে -5 ডিগ্রি সেলসিয়াসে আইসটাকে হিট করে করে ভেপারে নিয়ে যাওয়া হয়েছে উইথ টেম্পারেচার অফ 110 ডিগ্রি সেলসিয়াস, 110 ডিগ্রিতে, মানে 383 অব্দি নিয়ে যাওয়া হয়েছে কেলভিন টেম্পারেচার অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার। দ্য এন্ট্রপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রসেস ক্যান বি অবটেন ফ্রম, বলে কোন এক্সপ্রেশন দিয়ে পাবো সেটা জিজ্ঞাসা করেছিল। আমরা আগে প্রসেসটা বুঝো, হ্যাঁ, এই প্রসেসটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, পুরোটা বুঝে যাবে। -5 ডিগ্রিতে প্রথমে কে ছিল, আইস ছিল কত ডিগ্রিতে, 268 কেলভিনে। এই আইসটাকে ফাইনালি যদি আমরা ভেপারে নিয়ে যেতে চাই, ফাইনালি ধরো ভেপারে নিয়ে যেতে চাইছি 383 কেলভিন, এখানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ডাইরেক্ট তো নিয়ে যাওয়া যায় না, মাথায় রাখবে, ডাইরেক্ট তো নিয়ে যাওয়া যায় না, তার মধ্যে দুবার ফেজ চেঞ্জ করাতে হয়েছে। আইসটাকে প্রথমে লিকুইড আনতে হয়েছে, লিকুইডটাকে তারপরে ভেপারে নিয়ে যেতে হয়েছে। তাহলে প্রথমে আইসটাকে আমরা কি করব, আইসটাকে আমি প্রথমে তার -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে নিয়ে যাব, তারপর সেখানে ফেজ চেঞ্জ করাবো। তাহলে আইস থেকে আমি আইস অ্যাট 0 ডিগ্রি 273 কেলভিনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তারপর এখানে আমি ফেজ চেঞ্জ করালাম, আইস থেকে ওয়াটার হলো, কত টেম্পারেচার 273 কেলভিন থাকলো। এখানে কি হলো, এখানে ফেজ ট্রানজিশন হলো, এখানে ল্যাটেন্ট হিট ট্রান্সফার হলো, টেম্পারেচার প্রেসার ফিক্স থাকলো। আচ্ছা, এই ওয়াটারটাকে এবার আমাকে নিয়ে যেতে হবে ভেপারে, কিন্তু ভেপারটাও আছে 373 100 ডিগ্রিতে নেই, 110 ডিগ্রিতে আছে, তার মানে আগে ভেপার কনভার্ট করতে হবে। তাহলে ওয়াটারটাকে আমি আবার হিট করে ওয়াটার অ্যাট 373 কেলভিনে নিয়ে গেলাম, বুঝবে ভালো করে, 373 কেলভিন 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। এবার এইখানে আমাকে এর ফেজ ট্রানজিশন করাতে হবে, তবে গিয়ে ভেপার হবে 373 কেলভিন, তারপর সেই ভেপারটার টেম্পারেচার আবার ইনক্রিজ করিয়ে 373 থেকে 383 কেলভিনে নিয়ে যেতে হবে। এই হচ্ছে পুরো প্রসেস, এইটা থেকে এইটা বলে দিয়েছি, কিন্তু ভেতরে এতগুলো প্রসেস হচ্ছে। এইটাকে, এই পুরো প্রসেসটা যদি ডেলএস আমি ধরি, পুরো প্রসেসটার এন্ট্রপি চেঞ্জ ডেলএস, তাহলে সেটা, এটা ধরো ডেলএস 1, এটা ধরো ডেলএস 2, এটা ডেলএস 3, ডেলএস 4, ডেলএস 5। তার মানে আমি কি বলেছিলাম, এন্ট্রপি এক্সটেন্সিভ, মাস ডিপেন্ডেন্ট, অ্যাডিটিভ প্রপার্টি অলসো, তাহলে সব কটাকে অ্যাড করতে হবে আমাদের, ডেলএস 1 প্লাস ডেলএস 2
plus del S3 plus del S4 plus del S5 plus del S5। এবার দেখো যে del S1 মানে কি এখান থেকে এখানে যাওয়া, তার মানে 268 থেকে এখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, তাহলে এন্ট্রপির এক্সপ্রেশন কি হবে? ফ্রম 268 থেকে আমাদের 273 তে নিয়ে যেতে হবে T1 আর T2 CPM DT বাই T। দেখো এটা করেই তো আমরা সিপিটাকে বাইরে করি, ln T2 বাই T1 করি, ইন্টিগ্রেট করলে T2 বাই T1 হয়ে যাবে। তার আগের অবস্থা তো এটা ছিল, সিপিটাকে বাইরে এনসিপি ছিল, এটাকে বাইরে এনেছিলাম, ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন করেছিলাম ফ্রম T1 থেকে T2। আমি সেইটা লিখেছি অপশন ছিল বলে, যদি না হয় এখানে এনসিপি ln T2 বাই T1 ও লেখা যায়, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। দেন তারপরে del S2 কি বলছে? ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন আইস থেকে ওয়াটার হচ্ছে, তাহলে ফিউশন হচ্ছে। ফেজ ট্রানজিশনের কি হয়? del H ফিউশন বাই টেম্পারেচার। এই টেম্পারেচারটা কি? 273 কেলভিন। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? ফ্রিজিং পয়েন্ট, TF ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, প্লাস এই অবধি del S2 হয়ে গেছে। এবার del S3 টেম্পারেচার আবার বাড়াতে হচ্ছে। টেম্পারেচার বাড়াতে হওয়া মানে কি? 273 থেকে 373 CPM DT বাই T। সিপি কেন ধরলাম স্যার, সিবি ধরলেন না কেন? তার কারণ কনস্ট্যান্ট প্রেসারে প্রসেসটা হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে, এই যে বলছে অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসারে হচ্ছে, তাহলে প্রেসার ফিক্সড, তাহলে সিপিটা ধরে করাটা ভালো আমাদের। প্রেসার ফিক্সড হলে ওই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, প্রেসারের পার্টটা, তাহলে সিপি ln T2 বাই T1টাকে কনসিডার করছি। ভলিউম যদি ফিক্সড বলতো তাহলে সিবি দিয়ে করতাম, তাহলে del S3 হলো। এবার del S4 এ আবার ফেজ ট্রানজিশন হচ্ছে, এখানে কি লিকুইড থেকে ভেপারে যাচ্ছে, তাহলে del H ভেপারাইজেশন বাই কোন টেম্পারেচারে? বয়লিং টেম্পারেচার 373 কেলভিন, টিবি আমি বলতে পারি বয়লিং টেম্পারেচার। প্লাস এখান থেকে আবার ভেপারের টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে ফ্রম 373 থেকে 383, 110 ডিগ্রি বলেছিল, সিপিএম ডিটি বাই টি। এবার তোমরা এখানে বারবার ধরে বলছি, কনফিউশনের ব্যাপার না, প্রসেসটা বোঝানোর জন্য আমি করলাম এই ফর্মুলায়। সিপি ln T2 বাই T1 ও লিখতে পারো, এখানেও সিপি ln T2 বাই T1 লিখতে পারো, লেখাই যায়। যেরকম এক্সপ্রেশন দেবে সেরকম করবে, আর যদি কোথাও নিউমেরিক্যাল করতে হয় তাহলে ডাইরেক্ট বসিয়ে করতে পারো ভ্যালুগুলো, যদি সব দেওয়া থাকে। কিন্তু একটা প্রসেস, এইটা বোঝানোর চেষ্টা আমি করলাম যে একটা এরকম দিয়ে আইসতে -5 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াসে ভেপারে গেছে, সেটা যাওয়ার জন্য এতগুলো প্রসেস থাকে, ফলো করে যেতে হচ্ছে, প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা এন্ট্রপি চেঞ্জের ভ্যালু আছে। ঠিক আছে? থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমি পরের ক্লাসে একবার দেখাবো, সেটাতেও এই জিনিসটা আমরা করতে পারি, সেটা প্রপার এন্ট্রপির ভ্যালু ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? দেখে নাও ভালো করে প্রসেসটা, একবার পজ করে হোক, বা আমি একটু সময় দিচ্ছি, একটু দেখে নাও। এবার একটা লাস্ট প্রবলেম আমি করতে দেবো, করা হয়ে গেলে আজকের ক্লাস শেষ। লাস্ট একটা করতে দিচ্ছি, ট্রাই করো তোমরা। হ্যাঁ, এটা করো, ট্রাই করো, তারপর আমি তো আছি, চেষ্টা করো, আমি আছি। অপশন আনসার দেওয়া আছে, আগে দেখো কি করে আসবে সেটা, বোঝা যাচ্ছে? একটু হিন্স দিই, ট্রাই করো, দেখো, একটু তোমাদের করাটা দরকারি। বলছে ইফ টু ব্লকস অফ সেম মেটাল হ্যাভিং সেম মাস অ্যান্ড অ্যাট টেম্পারেচার T1 অ্যান্ড T2, দুটো ব্লক আছে, দুটো ব্লকের একজনের একটা টেম্পারেচার T1, দুটো ব্লক আছে, আমি এরকম ভাবে বলছি, দুটো ব্লক আছে, এটা টেম্পারেচার T1, এটা টেম্পারেচার T2 respectively, are brought in contact with each other, zeroth law of thermodynamics, and allowed to attain thermal equilibrium at constant pressure. এদেরকে একসাথে আনা হলো এবং এদেরকে
থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছানো অবধি সময় দেওয়া হলো। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম অবধি পৌঁছানোর যদি সময় দেওয়া হয় T1, ধরো আমি T1টা বেশি, T2টা কম, তারা একটা ফাইনালি এর টেম্পারেচার কমে কমে একটা এরকম জায়গায় আসবে, এটাকে আমি বলছি টি ফাইনাল। এও T2 থেকে কমে কমে টি ফাইনালে আসবে, তাই না? দুটো যখন ইকুইলিব্রিয়াম আসবে, অ্যাটেন্ড করবে, তখন যার বেশি তারটা কমবে, যার কম তারটা বাড়বে, তবে ইকুইলিব্রিয়ামে আসবে। বুঝতে পারলে তো? যার বেশি একজনের কম, দুজনের থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে, তাহলে যার বেশি সে হিট ছাড়বে, তার টেম্পারেচার কমবে, আর যার কম তার সে হিট গেইন করবে এবং তার টেম্পারেচার বাড়বে, আস্তে আস্তে একটা ফাইনাল টেম্পারেচারে গিয়ে দাঁড়াবে। সেটাকে আমরা বলছি টিএফ। তো সেই ফাইনাল টেম্পারেচারটা কত হবে? তাহলে টিএফ আমি বলতে পারি এটা T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2 হবে। এই যতটা ছেড়েছে, এই যতটা নিয়েছে, ডিভাইডেড বাই 2, তাহলে ফাইনাল টেম্পারেচার অবধি আমরা পৌঁছে গেলাম, অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, টি ফাইনাল অবধি আমরা পৌঁছে গেলাম। এবার দেখো যে ফার্স্ট সিস্টেম T1 থেকে TF এ গেছে, তাহলে সেটাকে আমি বলছি ডেল এস ওয়ান। ডেল এস ওয়ান ইন টার্মস অফ এন সিপিএম এলএন। এখানে নাম্বার অফ মোল কিছু ইউজ করেনি, আমি তাহলে এনটাকে 1 ধরেই চলছি। তাহলে সিপিএম এলএন টিএফ, টি ফাইনাল বাই টি ইনিশিয়াল লেখা উচিত। তাহলে ইনিশিয়ালি শেপ ফার্স্ট সিস্টেমটা, এটা ডেল এস ওয়ান বলছি, এটা ডেল এস টু বলছে। ফার্স্ট সিস্টেমটা T1 থেকে TF এ গেছে, তাহলে ফাইনাল সে TF, ইনিশিয়ালি TI তে ছিল, তাহলে এটা আমি বলতে পারি সিপিএম এলএন টি ফাইনাল কত? T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2, আর টি ইনিশিয়াল কত ছিল তার? সে T1 থেকে গেছে, টি ইনিশিয়াল কত ছিল তার? T1 ছিল। হলো ডেল এস টু সিপিএম এলএন, এর ক্ষেত্রে টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, তাহলে সিপিএম এলএন টি ফাইনাল, তো এর জন্য টি ফাইনাল মানে হচ্ছে T1 প্লাস T2 বাই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এর ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? T2। হলো, তাহলে এটাকে এই দুটোকে অ্যাড করলে আমরা টোটাল ডেল এসটা পাবো। ডেল এস ইকুয়ালস টু, আমি এটাকে করছি কি সিপিএম এলএন T1 প্লাস T2, 2টাকে নিচে লেখা যায় 2T1, আর এটাকে প্লাস করব সিপিএম এলএন T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2T2। সিপিএম, দেখো এটাকে সিপিএমটাকে যদি আমি কমন নিই, সিপি ধরেই এখানে দিয়েছে, আমরা সিপিএম ধরে লিখছি যেহেতু আমরা প্রথম থেকে তাই করি। তাহলে সিপিএম এলএন, এটা প্লাস আছে, এলএন এর ফাংশন প্লাস থাকা মানে সেটাকে মাল্টিপ্লিকেশন ফর্মে লেখা যায়, তাহলে এটাকে সিপিএম এলএন T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2T1 ইন্টু T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2T2, তাহলে এটা সিপি এলএন T1 প্লাস T2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 T1 T2 হচ্ছে ডেল এস এর এক্সপ্রেশন। সিপি এলএন T1 প্লাস T2 স্কোয়ার বাই 4 T1 T2, অপশন সি ইজ কারেক্ট। ভালো প্রবলেম ছিল না এটা? একটু বুঝে শুনে করতে পারলে কিন্তু থার্মোডাইনামিক্স এর মতন সোজা চ্যাপ্টার নেই। ইকুইলিব্রিয়ামও খুব সোজা চ্যাপ্টার। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? চলো, এনট্রপি মোটামুটি এইবার প্রিভিয়াস ইয়ার্স এর প্রবলেমগুলো তোমরা দেখো, নিটের দেখতে পারো, জি এরও দেখতে পারো, যারা যেরকম পরীক্ষা দিচ্ছ। আমি যা থিওরি পোর্শন পড়ালাম তার বাইরে আর কিছু নেই, এই কনসেপ্টের উপর বেস করেই যা কোশ্চেন আসা এসছে, তোমরা প্র্যাকটিস করতে গেলেই দেখতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গিভস ফ্রি এনার্জি পড়বো এবং সেই রিলেটেড প্রবলেম করবো, আর করার পরে জানো তোমাদের প্রবলেম যা আছে সব সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, পড়তে থেকো সবাই।